কবরস্থান থেকে বের হয়ে সায়ন্তনীর মায়ের সাথে দেখা করার জন্য পুরনো মহল্লার দিকে হাঁটা শুরু করলো আরাফ। হাঁটার পথে রাস্তায় একজোড়া প্রেমিক প্রেমিকার দিকে তার চোখ পড়ল। ছেলেটা মেয়েটার হাত ধরে তাকে রাস্তা পার করিয়ে দিচ্ছে। আরাফ এক নজর তার খালি হাতের দিকে তাকালো। তারও ইচ্ছে করে কারো হাত শক্ত করে ধরতে, কিন্তু তার ভাগ্যটা এতই খারাপ যে সে কারো হাতই শক্ত করে ধরতে পারে না। যাকেই সে ভালোবাসতে চায় সেই অনেক দূর হারিয়ে যায়। আরাফ মহল্লায় ঢুকতেই ডুমুরের সাথে দেখা হয়ে গেল। ডুমুর তাকে দেখে দৌড়ে ঘরে ঢুকে তার মাকে আরাফের আসার খবর জানালো। সুরাইয়া ঘর থেকে বেরিয়ে আরাফকে বললেন, কেমন আছো আরাফ? আরাফ বলল, আসসালামু আলাইকুম চাচি, ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আর কেমন থাকবো, আগের মতোই। পাপুন শোনা আসেনি? না, ও স্কুলে গেছে। আমি সায়ান আর আন্টির সাথে দেখা করতে এসেছিলাম। ও আচ্ছা, যাও যাও, ওরা ঘরেই আছে। সুরাইয়া আরো কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু সালেহা আলীকে দেখে আর বলতে পারলেন না। এদিকে আরাফ সায়ন্তনীর মায়ের সাথে দেখা করে বেরিয়ে আসার সময় সায়ান বলল, ভাইজান, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। অরুণিকাকে নিয়ে। আরফ কিছুটা অবাক হলো। সে সায়ানকে একপাশে বসিয়ে বলল, ওরুকে নিয়ে কি কথা, কিছু কি হয়েছে? হ্যাঁ, পাশের বাসার আন্টির ছেলে বাঁধন ও স্কুলে গিয়ে অরুণিকাকে বিরক্ত করে। আগের স্কুলে তো করতোই, এখন নতুন স্কুলে যাওয়ার পর থেকে আরো বেশি করে করছে। বাঁধন তো স্কুলে পড়ে না, আর ওরু তো আমাদের এ ব্যাপারে কিছুই বলেনি। হ্যাঁ, পড়ে না, কিন্তু স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে। ভাইজান, আগের স্কুলে তো আমিও ছিলাম, তাই ওখানে আমি অনেকবার দেখেছিলাম। আর নতুন স্কুলে বাঁধনের অনেক বন্ধু আছে, ওরা ওদের বাড়িতে একবার বেড়াতে এসেছিল, তখনই আমি ওদের দেখেছিলাম। আর ওদিন ওর নতুন স্কুলের সামনে দিয়েই যাচ্ছিলাম, তখন দেখলাম ওকে বাঁধন আর ওর বন্ধুরা বিরক্ত করছে। আরাফ গম্ভীর মুখে বলল, আচ্ছা ঠিক আছে ভাইজান, কিছু মনে করবেন না, ও আসলে অনেক সুন্দর একটা মেয়ে। আমাদের ক্লাসের অনেক ছেলে ওকে পছন্দ করে। আমার পাশে বসা ছেলেটাও ওর ক্লাসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো। আরাফ চুপ করে রইল। সায়ান আবার বলল, আমার মনে হয় অরুণিকাও ওদের মধ্যে কাউকে পছন্দ করে। আরাফ একটু রাগী কণ্ঠে বলল, কি বলছো এসব, ও এখনো ছোট। জানি ভাইজান, ও তো আমার বোনের মতো। ও যখন ছেলেগুলির সাথে কথা বলে তখন আমার ভালো লাগে না। আমি ওকে বারণ করলে সবার সামনে আমাকে বকাবকি করে। আরাফ আর কিছু না বলে উঠে দাঁড়ালো। এরপর সে মহল্লা থেকে বের হওয়ার সময় বাঁধনকে দেখলো। বাঁধন রাস্তার বখাটে ছেলেদের সাথে একপাশে দাঁড়িয়ে আছে। আরাফকে দেখে এসে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাইয়া? আরাফ সালামের উত্তর দিয়ে চলে গেল। বাঁধন তার বন্ধুদের উদ্দেশ্য করে বলল, যেমন বোন তেমনই তার ভাই, বড় ঘরের ছেলে মেয়ে, তাই কথা বলেও মেপে মেপে। বাবার কাছে শুনেছি দেশে এরা নাকি কোটি টাকার মালিক, অনেক বড় ব্যবসায়ীর ছেলে। ভাই, তুই এই মেয়েকে পড়াতে পারলে তুই সেই টাকার মালিক হয়ে যাবে। দূর, কি যে বলিস, এই মেয়েকে বিয়ে করলে মরতে হবে। এদের সাথে আত্মীয়তা মানেই মরণের খাতায় নাম লেখা। এদের শত্রুর অভাব নেই। তো তুই ওর পেছনে পড়ে আছিস কেন? সময় পার করা আর কি। এদিকে আরাফ বাসায় এসে চুপচাপ বসে রইল। আহনাফ আর তাহমিদ তাকে এভাবে বসে থাকতে দেখে কি হয়েছে জিজ্ঞেস করলো। আরাফ কোনো উত্তর দিল না। দুপুরে ইমন অরুণিকাকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরল। অরুণিকাকে দেখে আরাফ জোর গলায় বলল, ব্যাগ রেখে আমার সামনে এসে বসো। আরাফকে থমথমে গলায় কথা বলতে দেখে অরুণিকাও ভয় পেয়ে গেল। অরুণিকা কোনো কথা না বলে চুপচাপ আরাফের সামনে বসে পড়ল। আরাফ সায়ানের বলা সব কথা অরুণিকাকে বলল। অরুণিকা মাথা নিচু করে বলল, আরাফ, সায়ান সব সত্য কথা বলেনি, ও তোমাকে অনেক মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, বাঁধন আমাকে বিরক্ত করে, ওর বন্ধুরাও করে। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে, উষ্মা, ও বলেছে সব কথা তোমাদের না জানাতে। ওর তো মা আছে, আমার তো মা নেই, বোনও নেই।
ছেলেতে নাকি সব কথা বলা ভালো না, অনেক ঝামেলা হয়। আর তোমাকে বললে তুমি বাঁধনকে মারতে না, বলো? মারলে তো ও আমাকে আরো বিরক্ত করবে, তখন আমার ওর সামনে যেতে আরো ভয় লাগবে। ও যদি কিছু করে ফেলে। আর উষ্মায় আমাকে বলেছে চুপ করে থাকতে, একদিন পাত্তা না পেয়ে ওরাই শান্ত হয়ে যাবে। আর আমার কাউকে ভালো লাগে না, প্রমিস করে বলছি। হ্যাঁ, অনেকে আমার সাথে কথা বলতে আসে, আর আমি তখন মুখের উপর কিভাবে সরে আসবো বলো? আর জানো, ক্লাসে যে মেয়ের সাথে বেশি বেশি ছেলেরা কথা বলতে আসে, সেই মেয়েকে সবাই পাত্তা দেয়। ইমন অরুণিকার শেষ কথা শুনে হাসতে হাসতে বলল, আমি এটাই ভাবতাম। আরাফ চোখ গরম করে তাকাতে ইমন হাসি আটকে ফেল। এদিকে আহানাফ চোখ ছোট করে অরুণিকার দিকে তাকিয়ে আছে। সে বিড়বিড় করে বলল, আমি ওই বাঁধনের হাড্ডি গুঁড়ো করে দেব। অরুণিকা আরাফের কাছে এসে বলল, প্লিজ তুমি রাগ করো না আরাফ। আরাফ শান্ত কণ্ঠে বলল, তোমার আর রুশমার বয়স আমাদের চেয়ে কম, ওর চেয়ে আমরা বেশি বুঝবো। আমরা কি করব কি করব না এটা আমাদের ব্যাপার, কিন্তু তুমি এই কথাগুলো আমাদের সাথে শেয়ার না করে ভুল করেছিলে। এখন থেকে আমাকে সব কথা বলবে, আমাকে না বলে তুর্যকেও বলতে পারো। আহনাফ বলল, তুর্যকে কেন বলতে হবে, আমাকেও তো বলতে পারো। অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, আমি তোমাকে কিছুই বলবো না। আহনাফ অবাক হয়ে বলল, কেন? অরুণিকা কিছু না বলে আহনাফ রাগী কণ্ঠে বলল, এই তুমি আমার সাথে বেয়াদবি করো কেন? সবসময় আমার সাথে বাঁকা বাঁকা কথা বলো। কারণ তুমি আমার সাথে বাঁকা বাঁকা কথা বলো, আমাকে সবসময় বকা দাও। বাসায় কি শুধু আমি তোমাকে বকা দিই? হ্যাঁ, তুমি দাও। ইরফান আর আরফের গুলো কি বকা লাগে না? আরফ বকা দিতে পারবে, তুমি পারবে না। আর ইভানের সাথে আমি কথাই বলি না, ও নিজেও আমার সাথে কথা বলে না, আমাকে বিরক্তও করে না। কিন্তু তুমি তুমি সবসময় আমাকে বিরক্ত করো। অদ্ভুত মেয়ে তো, আমি তোমাকে কখন বিরক্ত করেছি? তুমি আমার কথা শোনো না। ইভান তো একবার কিছু বললে তুমি সোজা হয়ে যাও। কারণ আমি তোমাকে ভয় পাই না, ইভানকে ভয় পাই। আহনাফ বসা থেকে উঠে অরুণিকার কাছে আসতে যাবে, তখন ইমন তার সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাই আর ঝগড়া করিস না। আহনাফ ক্ষুব্ধ কণ্ঠে বলল, ও আমার সাথে এমন কেন করবে? অরুণিকা দৌড়ে নিজের ঘরে চলে গেল। তাহমিদ বলল, তুই ওকে একদমই বকা দিস না। দেখ, একজনকে এত মানুষ শাসন করা ভালো না। আরাফ আর ইভান যেহেতু শাসন করছে, সেহেতু আমাদের চুপ থাকা উচিত। তুইও এর মধ্যে কথা বললে ও আরও রেগে যাবে। আহনাফ বলল, তুর্যের সাথে কি রাগারাগি হয় না? তাহমিদ বলল, খুব কম। আর তুর্য তোর মতো চেঁচামেচি করে না। আহনাফ আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। সে পুরো দিন রুমে বসে ভাবলো কিভাবে সে অরুণিকাকে সন্তুষ্ট করতে পারবে। শেষমেশ তার মাথায় একটা বুদ্ধি এলো। পরের দিন আহনাফ তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য অরুণিকার রুমে এসে তার পাশে বসে বলল, কি করছো? অরুণিকা মাথা ঘুরিয়ে আহনাফের দিকে তাকিয়ে বলল, দেখছো না, হোমওয়ার্ক করছি। আহনাফ মুচকি হেসে বলল, ঘুরতে যাবে? অরুণিকা অবাক হয়ে আহনাফের দিকে তাকালো। আহনাফ বলল, চলো, আজকে তোমাকে বাইকে করে ঘোরাবো। অরুণিকা বসা থেকে উঠে আহনাফের কাছে এসে বলল, তুমি সত্যি আমাকে বাইরে নিয়ে যাবে? হ্যাঁ, এখন যাবে? অরুণিকা একগাল হেসে বলল, হ্যাঁ যাব। আহনাফ রুম থেকে একটা প্যাকেট এনে সেটা অরুণিকার হাতে দিয়ে বলল, এটা পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি নিচে দাঁড়াচ্ছি। আহনাফ চলে যেতে অরুণিকা প্যাকেট খুলে দেখলো নীল রঙের শর্ট টপস আর হোয়াইট জিন্স। অরুণিকা তাড়াতাড়ি সেটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এক নজর দেখে রুম থেকে বের হলো। আরাফ অরুণিকার সাথে নিচে নামলো। আহনাফ অরুণিকাকে দেখে বলল, অনেক সুন্দর লাগছে তোমাকে। আরাফ বলল, হ্যাঁ তাই বলছি, একটু এদিক ওদিক লক্ষ্য করে বাইক চালাইস। আহনাফ ভ্রুকুচকে আরাফের দিকে তাকালো। এবার আহনাফ বাইকে উঠে বসলো। অরুণিকাও তাকে শক্ত করে ধরে বসলো। আহনাফ বাইকে চাবি ঘুরিয়ে আরাফকে বলল, যাচ্ছি, বাই। অরুণিকাও হাতের ইশারায় আরাফকে বিদায় দিল। এবার অরুণিকা বলল, আহনাফ
তুমিও ব্লু শার্ট পরেছো? আহনাফ হেসে বলল, হ্যাঁ, কেন, ভালো লাগছে না? ম্যাচিং ম্যাচিং, বাহ। আহনাফ হাসলো। অরুণিকা আবার বলল, তোমার আজকে মন ভালো নাকি? হ্যাঁ, আমার মন সবসময় ভালো থাকে, শুধু তুমি বোঝো না। আচ্ছা, তবে আজকে তোমার মন ভালো আছে সেটা বোঝাই যাচ্ছে, তাই তো বিনামূল্যে ভ্রমণ করাচ্ছ। আহনাফ সাথে সাথে ব্রেক করে বলল, আমি কখনো টাকা নিয়ে তোমাকে বাইকে উঠিয়েছি? না, কিন্তু ওঠানোর সময় তো বাইকটা 100 বার ধরে বলেছ যাতে বেশি নড়াচড়া করে তোমার বাইকের কোনো ক্ষতি না করি, নখ দিয়ে সিটে কোনো আঁচড় না দে। আজ তো এমন জ্ঞান দিচ্ছ না, তাই বললাম। আহনাফ পেছন ফিরে অরুণিকার নখ দেখে বলল, থাক, নখ কাটা আছে, সমস্যা নেই, এখন চুপচাপ বসে থাক। আহনাফ আবার বাইক চালু করল। এবার অরুণিকা বলল, আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? চুপচাপ বসে থাকো, গেলেই দেখতে পারবে। আহনাফ অরুণিকাকে বিরলা প্ল্যানেটেরিয়ামে নিয়ে গেল। তারপর দুজনই গ্যালারিতে বসে তারা মণ্ডল দেখতে লাগলো। অরুণিকার মহাকাশ নিয়ে জানার অনেক ইচ্ছে ছিল। মাঝে মাঝে সে বিজ্ঞান পড়তে বসলে এসব নিয়ে প্রশ্ন করে। আহনাফ তাকে এখানে নিয়ে এসেছে। অরুণিকা পুরো সময়টা আহনাফের হাত ধরে বসেছিল। সেখান থেকে বের হওয়ার পর অরুণিকার চোখে মুখে আনন্দ খেলা করছে। সে আহনাফের হাত ধরে বলল, তুমি জানো আমার কত ভালো লেগেছে, মহাকাশ এত সুন্দর হয়। আহনাফ হাঁটু গেড়ে বসে বলল, চলো, তোমাকে আরেক জায়গায় নিয়ে যাব। সে এবার অরুণিকাকে নিয়ে নিকো পার্কে গেল। সেখানে তারা অনেকগুলো রাইডে চললো। এরপর আহনাফ একটা হাওয়াই মিঠাই অরুণিকার দিকে এগিয়ে দিল। অরুণিকা মনোযোগ দিয়ে সে হাওয়াই মিঠাই খাচ্ছে। এদিকে আহনাফ অরুণিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ক্লাসে কোনো ছেলে তোমাকে কিছু বললে আমাকে বলবে কিন্তু। অরুণিকা খাওয়া বাদ দিয়ে আহনাফের দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, তাহলে এত ঘোরাঘুরি এজন্য করিয়েছো যাতে তোমাকে সব বলি? কেন, আমাকে বলে কি সমস্যা? তুমি অনেক মারপিট করো, যদি কাউকে মেরে চলে আসো। আসলে আসবো। না, আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। আহনাফ হাসতে হাসতে বলল, বাহ, এতটুকু মেয়ের রেপুটেশন নষ্ট হয়ে যাবে? এখন বাসায় চলো। আরেকটু বসি। না, আমাকে মশা কামড়াচ্ছে। অরুণিকার জোড়াজুড়িতে আহনাফ বাধ্য হয়ে উঠল। এদিকে শতাব্দী আজ বাবার বাড়ি এসেছে। শতাব্দীকে দেখতে মহল্লার সব মেয়ে মানুষ ভিড় করেছে। মিতুবালা মেয়েকে সাজিয়ে ঘরে বসিয়ে রেখেছেন, কিন্তু শতাব্দীর কিছুই ভালো লাগছে না। সৃজা বোনের পাশে বসে বলল, তোমাকে এত অস্থির লাগছে কেন দিদি? আসার পর থেকেই দেখছি কেমন ছটফট করছো। শতাব্দী বলল, কিছু না। বলো না দিদি, কি হয়েছে? শতাব্দী বলল, আচ্ছা, তুই আমাকে বাসা থেকে বের করতে পারবি? সৃজা বলল, মানে কেন? শতাব্দী বলল, তাহমিদের সাথে দেখা করতে যাব, ওকে ফোন দিচ্ছি কিন্তু ফোন বন্ধ। সৃজা বলল, দিদি, বাসায় কেউ জানলে? শতাব্দী বলল, জানবে না, বেশিক্ষণের জন্য যাব না। সৃজা কিছু একটা ভেবে বলল, আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। সৃজা রান্নাঘরে এসে দেখলো মা রান্নায় ব্যস্ত। সে নিচে নেমে ডুমুরকে বলতেই ডুমুর একটা বুদ্ধি দিল। সৃজা শতাব্দীর কাছে এসে বলল, দিদি, ডুমুর তোমাকে নিয়ে যাবে, খালা বাসায় নেই, আমি মাকে বলবো তুমি ডুমুর আপার বাসায় গেছো। কিছুক্ষণ পর ডুমুর তাদের বাসায় এসে তাকে নিয়ে গেল। শতাব্দী মাথায় বড় একটা ওড়না ঝাঁপিয়ে মহল্লার সামনে থেকে একটা রিক্সা নিয়ে তাহমিদের বাসায় গেল। গিয়ে দেখলো ঘরে তালা দেওয়া। দারোয়ানকে জিজ্ঞেস করতে বলল তারা 2 দিন আগে বাসা পরিবর্তন করে ফেলেছে। কোথায় গিয়েছে সেটা জানে না। শতাব্দী উপায় না দেখে তাহমিদের পুরনো রেস্টুরেন্টে গেল, তবে এবার ভাগ্য তাকে ফিরিয়ে দেয়নি। রেস্টুরেন্টের সামনে গিয়ে সে তাহমিদকে দেখতে পেল, কিন্তু কোনোভাবে আর কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। কিছুক্ষণ সে দূর থেকে তাহমিদকে দেখে চলে গেল। বাসায় এসে সোজা রুমে ঢুকে অনেকক্ষণ কাঁদল। সে এই মুহূর্তে দোটানার মধ্যে দিয়ে আছে। বিরাজ বিয়ের 1 সপ্তাহ পর ক্যাম্পে চলে গেছে। শ্বশুরবাড়ির কেউই তার সাথে ভালোভাবে কথা বলে না।
সারাদিন একটা রুমে বসে তার সময় কাটে, আর এই একাকিত্বটা তাকে কোনোভাবেই তাহমিদকে ভুলতে দিচ্ছে না। জীবনটা তার কাছে কাচের চুরির মতো হয়ে গেছে। জোড়া থাকলে সুর সৃষ্টি করে, একা থাকলে নিস্তব্ধ হয়ে যায়। এ সময় তাহমিদকে ভুলে থাকার তার একমাত্র উপায় ছিল বিরাজের সঙ্গ। কিন্তু মানুষটাও কেমন নির্জীব, মনে হয় তার গলায় জোর করে শতাব্দীকে বেঁধে দেওয়া হয়েছে। এই জোড়াজোড়ির সংসারে কার গলায় কি বিঁধেছে তার হিসেব রাখার সময়ের সমাজে নেই। মা বলেছে মেয়েদের মানিয়ে নিতে হয়, স্বামীর মনে ভালোবাসা সৃষ্টি করার জন্য মরিয়া হয়ে উঠতে হয়। কি হাস্যকর জীবন, যেখানে সে অতীতটাকে ভুলতে পারছে না, সেখানে মরিয়া হয়ে সে কিভাবে বিরাজের মনে জায়গা পাবে?